নমস্কার। আজকে শুরু করছি শ্রদ্ধেয় লেখিকা আশাপূর্ণা দেবীর স্বপ্নভঙ্গ গল্পের দ্বিতীয় পর্ব। বৃষ্টি যখন ধরিল তখন রীতিমতো অন্ধকার। অনেক অনুসন্ধানে একখানা অশ্বযান সংগ্রহ করিয়া চড়িয়া বসি। গাড়োয়ানটার মুখে দুই একটা বোধগম্য হিন্দি শুনিয়া ধরে প্রাণ আসিল। সুরেশের ঠিকানাটা বুঝাইয়া দিয়া নিশ্চিন্ত চিত্তে গাড়ির জানালা বন্ধ করিয়া গুছাইয়া বসিলাম। তখনও টিপি টিপি বৃষ্টির বিরাম নাই। ভিজে পোশাকের উপর জোলো হাওয়া লাগায় দস্তুর মতো শীত করিতেছিল। গাড়ি চলিতেছে, আমি ঢুলিতেছি, পথ ফুরাইবার লক্ষণ মাত্র নাই। প্রথমে ভাবি, হাজার হোক ঘোড়ার গাড়ি, 40 মাইল স্পিড আশা করাই অন্যায়, ন্যায্য সময় পৌঁছাইয়া দিবেই। গাড়োয়ানি করিয়া খায়, ঠিকানা দিলে পথ চিনিবে না? হায় মূঢ় হৃদয়, কি ভুলই করিয়াছি। এই বিশাল জগতে কোটি কোটি লোক পথভ্রান্ত হইয়া ঘুরিয়া মরিতেছে, আর এ তো তুচ্ছ একটা ঘোড়ার গাড়ির গাড়োয়ান। ভুল যখন ভাঙিল তখন রাত্রি 10টা। হঠাৎ চমক ভাঙা হইয়া মনে হইল সারা রাত বুঝি চলিতেছি। হয়তোবা ব্রহ্মদেশ হইতে বঙ্গদেশেই আসিয়া পড়িলাম। অগত্যা গাড়ির জানালা খুলিয়া তারস্বরে চেঁচাই। বুদ্ধিমান মহাপুরুষটি আমায় হয়তো মাতাল ঠাওরাইয়া যথেচ্ছ চড়াইয়া বেড়াইতেছিল। সাড়া পাইয়া গাড়ি থামাইল এবং নামিয়া ভাড়া চাহিল। বলা নিষ্প্রয়োজন, সুরেশের বাড়ির চিহ্নমাত্র সেখানে নাই। কাতর আমি দিন ভাষায় করুণ ভঙ্গিতে বারবার নিজের গন্তব্যস্থানের বিষয়ে প্রশ্ন করি। উত্তরে হতভাগা যাহা জানাইল তাহার তাৎপর্য এই, ভুলক্রমে উল্টো পথে আসা হইয়া গিয়াছে। অতএব এই রাত্রে, এই দুর্যোগের রাত্রে ফিরিয়া সে পথ খুঁজিয়া বাহির করা অসম্ভব। অসঙ্গত বলিলেও নাকি অন্যায় হয় না। ঘোড়া রীতিমতো টায়ার্ড হইয়া পড়িয়াছে, কাজেই সে বাধ্য হইয়া আমাকে এই অনাথ অবস্থায় ফেলিয়া রাখিয়া নিজের আস্তানায় যাইতে চায়। শুধু তার আগে চায় তাহার প্রাপ্য ভাড়া, নগদ 3 টাকা 12 আনা মাত্র। সেই অবর্ণনীয় মানসিক অবস্থাতেও ধৈর্য অবলম্বন করি, চুপ করিয়া থাকি। গালাগাল দেয়া গাত্রদাহ মিটাইব সে সাহস নাই। সরু গলির ঝাপসা মিটমিটে আলোয় সেই বাঘমুখ মগ গুন্ডাটার পানে চাহিয়া আত্মাপুরুষ খাঁচা ছাড়া হইবার জোগাড়, গালমন্দ তো দূরের কথা। আহাম্মুকির ওপর আহাম্মুকি। পকেটে বাড়তি কতকগুলো টাকা, খরচের সুবিধে করিতে গোটা 25টা 1 টাকার নোটে চেঞ্জ করিয়া লইয়াছিলাম, সেটা পকেটেই রহিয়া গিয়াছে। যদিও কোটের ইনসাইড পকেটে লুকানো আছে, তবু ভরসা বলিতে কিছুই নাই। লোকটা যদি একবার আমার হাতটা চাপিয়া ধরে। টাকা তো টাকা, হাতে বাঁধা ঘড়িটা হইতে চোখের চশমাখানা পর্যন্ত খুলিয়া উহার অপর হাতে তুলিয়া দিব, নিজের সম্বন্ধে এ বিশ্বাস রাখি। অতএব তাহা বোকামির জন্য কৈফিয়ত চাহিবার পরিবর্তে নিজের বোকামির খেসারত ধরিয়া দিই। পার্স খুলিয়া নগদ করকরে আস্ত টাকাই 4টে দিই। 4 আনা কাটিয়া লইবার কথা মুখেও আনি না। গুন্ডাকৃতি হইলেও বোধ হয় নেহাত গুন্ডা নয় লোকটা। আমার বদান্যতায় খুশিই হইল। বাঘ মুখে নেকড়ের হাসি হাসিয়া দিব্য আপ্যায়িতের ভঙ্গিতে সেলাম ঠুকিয়া জানাইল, ভাবনার কারণ কিছুই নাই। যৎসামান্য মূল্যের বিনিময়ে রাত্রিটুকুর মতো আশ্রয় এখানে নাকি বিস্তর মেলে। চাই কি আহারও জুটিতে পারে। অনির্দিষ্টভাবে একদিকে অঙ্গুলি নির্দেশ করিয়া লোকটা খোশ মেজাজে গাড়ি হাঁকাইয়া দিল। মিথ্যা বলিব না, চারিদিক চাহিয়া হঠাৎ মনে হইল সারা পৃথিবী কেবলমাত্র সরিষার ক্ষেতে পরিণত হইয়াছে। নোংরা অপরিসর গলি, দুধারে ইতর বস্তি, বাঁকাচোরা জোড়াতালি দেওয়া কুশ্রী ঘরগুলো যেন গায়ের উপর আসিয়া পড়িতে চায়। গাড়ি ইহার ভিতর আসিল কেমন করিয়া? এই এক আশ্চর্য ব্যাপার। এখন উপায়? ও তো বলিয়া গেল রাত্রির মতো আহারও আশ্রয় মেলে। কোথায় সে? কেমন আশ্রয়? নিশ্চয়ই হোটেল, সস্তার হোটেল। আহার চুলায় যাক, আশ্রয় একটা অবশ্যই চাই। এই তো আবার বৃষ্টি নামিল। সারা রাত দাঁড়াইয়া কিছু আর ভেজা চলে না। তবে হ্যাঁ,
তেমন সন্দেহজনকভাবে পথের কোণে দাঁড়াইয়া থাকিলে রীতিমতো আশ্রয় মিলিয়া যাওয়া বিচিত্র নয়। রাজার অতিথিশালা সরকারি আশ্রয়, কিন্তু আপাতত তাহাতে তেমন উৎসাহ বোধ করি না। যা থাকে কপালে গোছ ভাবে সামনের পথ ধরিয়া অগ্রসর হইতে থাকি। দুর্যোগের রাত, তাই ইতিমধ্যেই পাড়াটা নিঝুম মরিয়া গিয়াছে। ঘরে ঘরে দুয়ার বন্ধ। আমি মনে মনে কল্পনা করি, আমি একা এই মধ্যরাত্রির নিস্তব্ধ অন্ধকারে গা ঢাকা দিয়া একটা কুৎসিত পল্লীর গোপন পথে বেড়াইয়া বেড়াইতেছি। অসম্ভব ব্যাপার ঘটিতে পারে সহজে, কল্পনা করাই শক্ত। কিন্তু এই অনির্দিষ্ট যাত্রার সমাপ্তি ঘটে। সাহস অনুভব করি, পথ অনির্দিষ্ট হইতে পারে, অসীম নয়। বিনা নোটিসে এক জায়গায় থামিয়া বসিয়াছে, ব্লাইন্ড গলি। হতভাগা গাড়োয়ানটা যে ইচ্ছে করিয়াই এখানে ছাড়িয়া দিয়া গিয়াছে, সে বিষয়ে আর তিলমাত্র সন্দেহ রহিল না। ভূতগ্রস্তের মতো আবার উল্টো মুখ ধরিয়া হনহন করিয়া চলিতে শুরু করিয়াছি। সহসা পিছনে নিজের কানকে বিশ্বাস হয় না। পরিষ্কার বাংলায় প্রশ্ন হয়, আপনি কি বাঙালি? কণ্ঠস্বর মধুর কিনা তলাইয়া দেখি নাই, কিন্তু পথভ্রান্ত নবকুমারের কানে, পথিক তুমি কি পথ হারিয়াছ? এর চাইতে বেশি মধুবর্ষণ করিয়াছিল কি? চমকিয়া ফিরিয়া চাহিতেই যেন ধাক্কা খাইলাম। অথচ এছাড়া এর চাইতে ভালো কি আশা করিবার ছিল এই পারিপার্শ্বিকতার মধ্যে? তবে হ্যাঁ, সত্যই আশা করিবার মতো নয়। বাঙালির মেয়ে সমুদ্র ডিঙাইয়া এই শত শত মাইল দূরে আসিয়া চোখে কাজল আর মুখে খড়ি মাখিয়া কুৎসিত জীবনযাপন করিতেছে। এই দৃশ্য যে কতটা অসহ্য সে বোধ করি চোখে না দেখিলে বোধগম্য হয় না। বয়স হয়তো বেশি নয়, হয়তো বেশি, মুখ দেখিয়া সহসা অনুমান করা শক্ত। লালিত্য বর্জিত মুখে অনেক অনাচারের ছাপ সুস্পষ্ট। একটা মোমবাতি উঁচু করিয়া ধরিয়া দরজা খুলিয়া বাহিরে আসিয়া দাঁড়াইয়াছে। গাটা কেমন ঘিন ঘিন করিয়া ওঠে। তবু বাংলা কথার মোহ আর এই বিশ্রী বেঘর বেপট অবস্থা নিতান্ত তাচ্ছিল্যেশ্বরে প্রশ্ন করি, এখানে হোটেল আছে কোথাও? হোটেল? কেমন বিমূঢ় ভাবে উত্তর করে, হোটেল এখানে তো নেই, খানিক দূরে আছে, কিন্তু সেখানে কি আপনি থাকতে পারবেন? ভদ্রলোক বাঙালি। উপায় কি? রাস্তায় দাঁড়িয়ে তো সারা রাত কাটাতে পারি না। আবার তো জোরে বৃষ্টি আসছে। যেরকম বীর বিক্রমে কথাটা উচ্চারণ করি, যেন আমার এই নিরতিশয় দুরবস্থা এবং আসন্ন বৃষ্টির জন্য সম্পূর্ণ দায়ী সেই। সে কিন্তু নিজের দোষী স্বীকার করিয়া লয় যেন। কুণ্ঠিত ব্যাকুল ভঙ্গিতে বলে, সত্যিই বড্ড বৃষ্টি আসছে যে, কি হবে বলুন তো? সে তো ঠিক হোটেল নয়, বরং ভাটিখানা বলতে পারেন। খালি মাতাল গুন্ডা আর ছোট লোকের আড্ডা। গেলে হয়তো বিপদে পড়ে যাবেন। হয়তো কেন, নিশ্চয়ই। বিরক্তভাবে বলি, এই বা কি সম্পদে পড়েছি? দুর্ভোগ যখন রয়েছে কপালে। তাই তো, কিন্তু আপনি আপনি এদিকে এ সময় কেনই বা এলেন? ইচ্ছে করে মোটেই আসেনি। হতভাগা গাড়োয়ানটা পথ ভুল করে এখানে ছেড়ে দিয়ে চলে গেল। রাস্তা ফাস্তা কিছুই চিনি না, সবে কাল নেমেছি জাহাজ থেকে। কাল এসেছেন? কলকাতা থেকে? বাতির আলোয় ওর খড়িমাখা পাঙাশ মুখখানা যেন উজ্জ্বল দেখায় হঠাৎ। হ্যাঁ, বিরক্ত ভাব বজায় রাখিয়াই উত্তর দিই। দাঁড়াইয়া ইহার সঙ্গে কথা কহিতেছি মনে করিতেই প্রেস্টিজে রীতিমতো আঘাত লাগে। কলকাতায় কোথায়? কোন রাস্তায় বাড়ি আপনার? শ্যামবাজারের দিকে? কথাটা উচ্চারণ করে কেমন বোকা বোকা সরল মেয়ের মতো। রাগ করিবার কথা নয়, তবু এই গায়ে পড়া আলাপে গা জ্বালা করিয়া ওঠে। ভাবি যে পা চালাইয়া চলি, আর কথার উত্তর দিব না। কিন্তু মধুসূদন নাকি দর্পহরি। ঠিক এই সময় এমন মুষলধারে বৃষ্টি নামে যে চোখে কানে দেখিতে দেয় না। দিকবিদিক জ্ঞানশূন্য হইয়া সেই ঘৃণ্য জীবটার পিছন পিছন তাহারই কোটরে গিয়ে ঢুকি। হ্যাঁ, কোটর ছাড়া তাহার আর বিশেষণ নাই। ঘর বলিলে ঘর কথাটার অবমাননা করা হয়। জীবনে কোনো দিন
জীবনে কেন, ক্ষণপূর্বেও কি ভাবিয়াছি এরকম আস্তানায় রাত্রি কাটানো তো দূরের কথা, পা দিব? মেয়েটা হয়তো তা বোঝে, আমি যে ভদ্রলোক এবং ওর ঘরটা যে নিতান্তই ভদ্রলোকের অনুপযুক্ত সে জ্ঞানটা ওর আছে। অথচ এই দূর নির্বাসনে অপ্রত্যাশিতভাবে বাঙালিকে, কলিকাতা লোককে কাছে পাইয়া যেন হাতে চাঁদ পায়, কোথায় বসাইবে কি করিবে ভাবিয়া দিশাহারা হইয়া ওঠে। খাতির জিনিসটার এমনই গুণ অতি বিরূপ চিত্তকেও ঈষৎ নরম করিয়া আনে। কাজেই অপেক্ষাকৃত ভদ্রভাবে বলি, থাক থাক, ব্যস্ত হতে হবে না, এই যে এই চেয়ারটায় বসছি। গৌরব করিয়া অথবা অন্য নামের অভাবে চেয়ারই বলি, হয়তো একসময় ছিলই তাই, এখন টুল বলিলেও অন্যায় হয় না। তাহার উপরই বসি, তাছাড়া আর আছেই বা কি ঘরে? আসবাবের মধ্যে তো এই ময়ূর সিংহাসন আর 3 পদবিশিষ্ট একখানি চৌকি, যাহার চতুর্থ চরণে স্থান অধিকার করিয়াছে একটা উপুর করা প্যাকিং কেস। চৌকির ওপর বিছানা পাতা, তাকাইলে ঘৃণা হয়, যেমন ময়লা তেমনি ছেঁড়া। মেয়েটার শরীরে সাধারণ জ্ঞান কিছু আছে, আমার দৃষ্টি অনুসরণ করিয়া তাড়াতাড়ি সেই দৃষ্টিকটু জিনিসটা গুটাইয়া চৌকির পিছনে ফেলিয়া দেয়। চৌকির তলা হইতে টানিয়া বাহির করে একখানা ক্যাম্প চেয়ার। ধুলায় ভর্তি হইলেও জিনিসটা আস্ত। আঁচল দিয়া ধুলা ঝরিয়া সেটা পাতিয়া বসিতে অনুরোধ করে। ওরই যেন মাথা ব্যথা। এইভাবেই গিয়া বসি, অথচ না বসিয়াও উপায় ছিল না, পিঠ যেন ভাঙিয়া পড়িতেছে। একে গত কদিনের সমুদ্রপীড়ার দুর্বলতা, তাহার উপরেই দুর্ভোগ। মেয়েটা নিরুপায় ম্লান মুখে প্রশ্ন করে, আপনার তো খাবার দরকার ছিল। এখানে খাওয়া ভাবতেই গা কেমন করিয়া আসে। তাড়াতাড়ি বলি, না না, খাবার দরকার কিছুমাত্র নাই। থাকলেই বা কি করতাম? কণ্ঠস্বরে করুণ একটা হতাশ ভাব ফুটিয়া ওঠে। এখানে এক গ্লাস জল খাবারও প্রবৃত্তি হবে না আপনার, কোনো ভদ্রলোকেরই হবে না। হঠাৎ একটু করুণার সঞ্চার হয়। আহা, বেচারা নামিয়াছে বটে, জাহান্নামের তলায় তলাইয়া গিয়াছে, তবু কতখানি নামিয়াছে সে জ্ঞানটা এখনো হারায় নাই। একটু লঘুভাবে বলি, ভিজে পোশাক গায়ে দিয়ে শীতে কাঁপতে কাঁপতে জলের দরকার কিন্তু সত্যি হয় না। ও মলিনভাবে একটু হাসে, কিন্তু চা পেলে তো ভালো হতো। কোনো ভালো জায়গায় যদি উঠতেন, ভিজে পোশাকও বদলাতে পেতেন, গরম খাবারও খেতে পেতেন। কি আর করা যাবে, ভাগ্যে নেই যখন, বলিয়া হাসি। অগত্যাই একটু হাসিতে হয়। বাতিটা আমারই মুখের সামনে বসানো আছে, ওর মুখটা অন্ধকারে অস্পষ্ট। মুখের সেই কুশ্রী লালিত্যহীনতা, খড়ি কাজলের বিকৃতি কিছুই আর চোখে পড়ে না। হয়তো কথা কওয়া সহজ হইয়া আসে সেই জন্যই। নিতান্ত চুপ করিয়া বসিয়া থাকাই বা কেমন লাগে। ঘুম আসিবে না, আসা সম্ভব নয়। সারা রাত্রি এই অদ্ভুত অস্বস্তিকর অবস্থায় প্রায়ান্ধকার ঘরে এক অস্পষ্ট নারীমূর্তির মুখোমুখি বসিয়া থাকাই বা সম্ভব হয় কেমন করিয়া? চুপচাপ কথা কওয়াই সহজ, বরং অরুচিকর হইলেও অশান্তিকর নয়, মন্দের ভালো। নিজেই কথা পারি। গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন ও নিজের প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করুন। এরকমই ভালো ভালো আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন।